আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 9-এর কোষে দেখি 1.1 যাদের অসুবিধা আছে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে এক নম্বর আছে মূলদ সংখ্যা কাকে বলে, আর 4টি মূলদ সংখ্যা লিখি। প্রথমে হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে, আর 4টি মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা বলতে কি বোঝায়, অর্থাৎ যে সমস্ত সংখ্যাদের বা যে সমস্ত সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p not equal to q not equal to 0, q not equal to 0, তাদের মূলদ সংখ্যা বলে। যাদের পি বা কিউ আকারে প্রকাশ করা যায়, যে কোনো সংখ্যা যাদের পি বা কিউ আকারে প্রকাশ করে গেলে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। চারটি মূলদ সংখ্যা হতে পারে, 1-এর 2 হতে পারে, 2-এর 3 হতে পারে, 3-এর 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, কারণ এগুলো সব p/q আকারে প্রকাশ করা যায়। 6কে কীভাবে p/q আকারে প্রকাশ করা যায়, আমরা লিখতে পারি 6/1, পারি কি না? 5কে আমরা লিখতে পারি 5/1। তাহলে এই 5টা হলো p, এটা হলো q। যেখানে কিউ নট ইকুয়াল টু 0, কিউয়ের মান সবসময় যদি কিউয়ের মান যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেটা মূলদ সংখ্যা হবে না, কারণ সেটা অসংখ্যাত। কারণ আমরা কি জানি যে শূন্যকে ভাগ করা যায়, কিন্তু শূন্য দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা লিখি 6/0, তাহলে এটা হয়ে গেল অসংখ্যাত, এটা হয়ে গেল অসংখ্যাত, ঠিক আছে? তার মানে কিউয়ের মান কখনোই 0 হতে পারে না, কারণ আমরা এটা 0/6 লিখতে পারি কি না? কিন্তু 6/0 আমরা কখনোই লিখতে পারি না, সেটা হয়ে গেল অসংখ্যাত। সেই জন্য এই কথাটা বলা হয়েছে কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউয়ের মান যেন কখনোই 0 না হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেই সমস্ত সংখ্যাই মূলদ সংখ্যা যেগুলো p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো। তো 4টি মূলদ সংখ্যা, তুমি 4টি যে কোনো সংখ্যা এভাবে লিখে দাও যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলছে 0 কি মূলদ সংখ্যা? জিরো কি মূলদ সংখ্যা? যেখানে 0কে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, পি ও কিউর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, সেই আকারে প্রকাশ করি। তাহলে প্রথমত 0 কি একটি মূলদ সংখ্যা? 0 কি একটি মূলদ সংখ্যা? আমাদের অ্যান্সার কী হবে? আগেরটা আমি বোঝালাম, হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। 0 একটি মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ আমরা 0কে p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো, p/q আকারে প্রকাশ করতে পারবো। আমরা লিখতে পারি 0/1, আমরা লিখতে পারি 0/2, আমরা 0কে লিখতে পারি 0/3। এইভাবে আমরা 0কে 0/n পর্যন্ত আমরা লিখতে পারি, মানে আনলিমিটেড আমরা লিখতে পারি। তাহলে 0 হচ্ছে p, এটা হচ্ছে q, তাহলে 0কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। কারণ আমরা কি 0/1 এর মান হচ্ছে 0, 0/2 তার মানও 0, 0/3 তার মানও 0, 0/n তার মানও কত? 0। কারণ আমরা যে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে তার মান কি হয়ে যায়? 0, ঠিক আছে? তাহলে 0 একটি মূলদ সংখ্যা আমরা বলতে পারি। 3 নম্বর দেখো, 3 নম্বর অঙ্ক কি বলেছে? 3 নম্বর বলছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। নিচের মূলদ সংখ্যাগুলিকে
সংখ্যা রেখায় স্থাপন করি। ঠিক আছে, নিচের মূলদ সংখ্যাগুলিকে এক নম্বরটা আছে 3-এর 1 নম্বর আছে 7। 7কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখায় স্থাপন করতে হলে প্রথমে কি করতে হবে, আমাদের একটা রেখা নিতে হবে, স্কেলের সাহায্যে রেখাটা নিতে হবে। রেখাটা নেওয়ার পরে এটাকে ডিভাইডেড করতে হবে। ঠিক আছে, ডিভাইডেড করার পরে আমরা কি পাবো, এখানে হচ্ছে 0। আমরা যত রাইট সাইডে যাব তত প্লাস, যত লেফট সাইডে আসবো তত মাইনাস, ভ্যালু তত কমতে থাকবে। যত রাইট সাইডে যাব ভ্যালু তত বাড়তে থাকবে। তাহলে এটা হলো +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9। এভাবে আমরা একটা আইডিয়া করে একটা নেব যাতে 7-এর একটু বেশি হয়। এদিকে আসলে কী হবে, -1 -2 -3 -4 -5। ঠিক আছে, একটা আইডিয়া করে নেওয়া গেল। এবারে এদিকে আমি যে প্লাস 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 দিয়েছি, এটা না দিলেও হবে, এটা না দিলেও হবে। জাস্ট 1 2 1 2 3 4 5 6 7 8 9 আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, কারণ আমরা কি জানি, কোনো সংখ্যা যদি শুধু সেই সংখ্যাটাই থাকে তার মানে কি সেই সংখ্যাটা পজিটিভে আছে, অর্থাৎ সংখ্যাটা প্লাসে আছে। তার আগে যদি কোনো চিহ্ন না থাকে, প্লাস বা মাইনাস কোনো চিহ্ন না থাকে, তার মানে আমরা জানি সেটা পজিটিভই আছে। তাই এটা আমি প্রথমে বোঝালাম চিহ্ন দিয়ে, বাট চিহ্ন লাগবে না। তাহলে মিডিলে হচ্ছে 0, ওদিকে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে আসছে -1 -2 -3 এইভাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমার এই যে 0 থেকে 1-এর যে ডিস্টেন্সটা আমি স্কেলের সাহায্যে যতটা নেব, আমার 1 থেকে 2-এর ডিস্টেন্স ঠিক ততটাই থাকতে হবে, 2 থেকে 3-এর ডিস্টেন্স ঠিক ততটাই থাকতে হবে। এটা যদি আমরা 1 সেন্টিমিটার নিই তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স আমার 1 সেন্টিমিটার করে হতে হবে, মনে থাকবে। আর এদিকেও প্রত্যেকটা ডিস্টেন্স আমার 1 সেন্টিমিটার করে হতে হবে। এটা একদম যেন মাথায় থাকে, ক্লিয়ার। প্রত্যেকটা ডিস্টেন্স যেন যা নেব আমরা 2 সেন্টিমিটার নিলে 2 সেন্টিমিটার করে থাকতে হবে, ডিস্টেন্সটা যেন সেম থাকে। এবার বলেছে 7, আমার এখানে সংখ্যাটা আছে 7, তাহলে এখানে আমার কি আছে, 7 কোথায় আছে, এটা 7 তো, তাহলে এটা ধরে নিলাম পি বিন্দু, এটা ধরে নিলাম পি বিন্দু। তাহলে অতএব পি বিন্দুটির মান 7, ক্লিয়ার। তাহলে 7কে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করলাম ঠিক এইভাবে। তারপর আছে -4, তারপর আছে -4। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা আমরা এখানেই করে দিচ্ছি, -4। তাহলে -4 কোথায় আছে, আমার এখানে আছে -4, আছে কি না। তাহলে এটা হচ্ছে কিউ বিন্দু নিলাম। তাহলে লিখি, এটা 1 নম্বর গেল, এটা 2 নম্বর, কিউ বিন্দুটির মান -4, ক্লিয়ার। ওকে, তারপর কি আছে 3-এর 5, তারপর আছে 3-এর 5, 3 নম্বরটা কি আছে 3-এর 5। দেখো এগুলো আমার যে সমস্ত সংখ্যাগুলো আছে এগুলো সবগুলি পূর্ণ সংখ্যা, সবগুলি কি আছে পূর্ণ সংখ্যা, কিন্তু আমার ভগ্নাংশ চেয়েছে। এখানে কার মান বের করতে হবে, কার বিন্দুটি খুঁজে বের করতে হবে, ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমার কি ভগ্নাংশ এখানে আছে, ভগ্নাংশ নেই, তাহলে আমাকে ভগ্নাংশ খুঁজে বের করে নিতে হবে, ভগ্নাংশ খুঁজে বের করে নিতে হবে। তার আগে একটা জিনিস বারবার মাথায় রেখে দেবে, যদি লব ছোট হর বড় হয়, যদি লব ছোট হর বড় হয় তাহলে আমার এটার মান থাকবে 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে। যদি লব, যদি কি হয়, লব লেস দেন হর, এটা যদি থাকে, লব যদি হরের থেকে ছোট হয় তাহলে তার মান কোথা থাকে, 0 থেকে
ওয়ানের মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে? 0 থেকে 1-এর। ক্লিয়ার? যদি লব ছোট হর বড় হয় তার মান সবসময় থাকবে 0 থেকে 1-এর মধ্যে। তাহলে এর মধ্যে থেকে আমরা কি করে খুঁজবো? এর মধ্যে থেকে আমরা কি করে খুঁজবো? আগের অঙ্কগুলো মুছে দিই, তাহলে আরও ভালো করে বুঝে যাবে। এটা আমি মুছে দিলাম PQ। ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর সবাই বুঝতে পেরেছো, ওটা মুছে দিলাম। 3 নম্বরটা করাচ্ছি, 3 নম্বরটা ভালো করে বুঝো। তাহলে আমরা কি দেখলাম? যে এর হর বড় লব ছোট, তাহলে এর মান 0 থেকে 1-এর মধ্যে আছে। কেন 0 থেকে 1-এর মধ্যে আছে? প্রথমত এটা হচ্ছে পজিটিভ সংখ্যা, এটা কি পজিটিভ তো, ধনাত্মক, সেই জন্য 0 থেকে 1। মাইনাসে থাকলে মাইনাসের দিকে হতো। তাহলে আমাদের এই জিনিসটাকে জুম করো, এখানেই জুম করো। কিভাবে জুম করব আমরা? ওটাকে আমরা এবার বড় করে লিখব, ঠিক আছে? এটাকে আমরা জুম করে পেলাম। জুম করে আমরা কি পেলাম? এইখান থেকে 0 থেকে 1 এইটুকু অংশ আমরা জুম করলাম, এইটুকু অংশে জুম করা হচ্ছে এটা। তাহলে আমার এখানে কি ছিল? 0, আর এখানে কি ছিল? 1। আচ্ছা, তো 0 আর 1, এটাকে আমরা জুম করে পেলাম। 0 আর 1 এটা জুম করে দিলাম, ঠিক আছে? এরপর আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমার হর কত আছে। হর কত আছে? ঠিক আছে, আমার হর আছে 5। তাহলে আমরা এটাকে সমান 5 ভাগে ভাগ করব। সমান 5 ভাগে ভাগ করব, মনে থাকবে? সমান 5 ভাগে ভাগ করব। তাহলে যদি সমান 5 ভাগে ভাগ করি তাহলে এই হলো 1 2 3 4 5। 1 2 3 4 5 হয়েছে? হয়েছে কি না? তাহলে এটা কি? 5/5, 4/5, 3/5, 2/5, 1/5। ক্লিয়ার? মানে এটা হলো 0, তারপরে উপরে দেখো 1 2 3 4 5, নিচে সব কটারই 5। তার মানে কি 5 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, 5 ভাগের 2 ভাগ এটা, 5 ভাগের 3 ভাগ এটা, 5 ভাগের 4 ভাগ এটা, 5 ভাগের 5 ভাগ এটা। 5 ভাগের 5 ভাগ মানে 1, 5/5 মানে কত? 1। আমার এখানে মান কত আছে? 1। আমরা শেষেরটা লিখতেও পারি, নাও পারি। আমি বোঝার সুবিধার্থে লিখলাম, কিন্তু এটা আমরা নাও লিখতে পারি। ক্লিয়ার? তাহলে কি হলো? 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, আর এটা হয়ে গেল 5-এর 5। 5-এর 5 মানে 1। ওকে, বোঝা গেল? তাহলে আমার কত চেয়েছে? 3-এর 5। তাহলে এইটা হলো 3-এর 5, এটা হলো পি বিন্দু। তাহলে অতএব পি বিন্দুটির মান, ও সরি, এটা তো 2-এর 5 আছে না, হ্যাঁ, আমার 3-এর 5 চেয়েছে, মানে এটা পি বিন্দুটির মান 3-এর 5। ক্লিয়ার? হয়েছে? কোনো প্রবলেম? আচ্ছা, ভেরি গুড। তাহলে নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা আছে 9-এর 2। নেক্সট অঙ্কটা আছে 9-এর 2, ঠিক আছে? এটা মুছে দিলাম, 3 নাম্বার মুছে দিলাম। চার নম্বর অঙ্কে চলে এসো। 4 নম্বরে কী আছে? 9-এর 2। দেখো এখানে আমাদের কি আছে? এখানে আমাদের লব বড় হর ছোট। এখানে কি আছে? লব বড় হর ছোট। তাহলে এটা কার মধ্যে আছে আমরা কি করে বুঝবো? যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে আমরা নিঃসন্দেহে 0 আর 1-এর মধ্যে আছে। কিন্তু যদি লব বড় আর হর ছোট হয়, এটাও আমাদের বোঝার উপায় আছে। কি করে বোঝার উপায় আছে সেটা? 9-এর 2 মানে কি? মিশ্র ভগ্নাংশে নিয়ে এসো, মানে পূর্ণ সংখ্যায় নিয়ে এসো। 2 4 8, 4 পূর্ণ 1-এর 2। ইয়েস অর নো? তাই তো? তার মানে কি 4.5 বা 4 পূর্ণ 1-এর 2, তার মানে 4-এর থেকে বড়, 4-এর থেকে বড়, কিন্তু দেখো 5-এর থেকে ছোট। এটার মানে কি 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট, তাই তো? তাহলে এটা কার মধ্যে থাকছে? 4 আর 5-এর মধ্যে। কার মধ্যে আছে? কার মধ্যে থাকছে? 4 আর 5-এর মধ্যে।
তাহলে আমরা আবার সেই সংখ্যা রেখা টানলাম, যেখানে 0 1 2 3 4 5 6 -1 -2 -3। তাহলে আমরা এটা পেলাম কোথায়? এই 4 আর 5-এর মধ্যে থাকছে কি না? তারপর আমরা কি করব? এটাকে আবার জুম করব। আমরা এটাকে কি করব? জুম করব। এটাকে জুম করে আমরা এই নিচে নিয়ে আসলাম। তাহলে আমার কি ছিল? এইদিকে ছিল 4 আর এদিকে ছিল 5, তাই তো? তাহলে আমার হয়েছিল কত অ্যাকচুয়ালি? 4 পূর্ণ 1-এর 2। তার মানে আমার হরটা কত আছে? 2। তাহলে আমি এটা কটা ভাগ করতে হবে? 2টা ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা একটা ভাগ করলাম, এটা 2টা ভাগ করলাম। তাহলে এটা কি হয় তোমার? ধরে রাখো 4 পূর্ণ 1-এর 2, ঠিক আছে? 4 পূর্ণ 1-এর 1, আর এটা 4 পূর্ণ 0/1, ঠিক আছে? মানে 0 1। ক্লিয়ার? বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 পূর্ণ 2-এর 2, যেহেতু আমরা 2 দিয়ে করছি, 4 পূর্ণ 2-এর 2। ক্লিয়ার? কারণ এটা মানে হচ্ছে 5, কারণ আমরা হরটা করেছি 2। তার মানে কি? তার মানে আমরা 2 ভাগের মধ্যে বের করছি। কয় ভাগের? 2 ভাগের। তার মানে এটা হচ্ছে 2 ভাগের মধ্যে 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগের মধ্যে 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে 4 পূর্ণ 1-এর 2 মানে হচ্ছে 9-এর 2, আর 4 পূর্ণ 2-এর 2 মানে হচ্ছে 5। হিসাব করে দেখলে এটা 5ই পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে তোমার 4 পূর্ণ 0/2 মানে 4। ক্লিয়ার? তাহলে আমাদের 9-এর 2 পেলাম আমরা কোনটা? এই পি বিন্দুটা পেলাম কি না? তাহলে অতএব পি বিন্দুটির মান নয়ের 2। ওকে, নেক্সট 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার আছে 2-এর 9, এটাই উল্টে দিয়েছে। 5 নাম্বারটা দিয়েছে 2-এর 9। এখানে দেখো আমার কি আছে? হর বড় আছে, তাহলে নিঃসন্দেহে আমার 0 আর 1-এর মধ্যে আছে কি নেই? তাহলে এটাকে আমরা জুম করব। জুম করলাম, তাহলে আমার এদিকে হচ্ছে 0 আর এদিকে হচ্ছে 1। তাহলে কটা ভাগ করতে হবে? 9টা, কারণ 9 ভাগের মধ্যে 2 ভাগ, 9 ভাগের মধ্যে 2 ভাগ। তো কটা ভাগ করতে হবে? 9টা ভাগ। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? আর 9টা ভাগ হয়েছে। ভাগগুলো যেন সমান হয়, এটা মাথায় রাখবে বারবার স্কেলের সাহায্যে। ক্লিয়ার? তাহলে প্রথমটা কি? 0/9, 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9, আর এটা 9/9। তো 0/9 মানে 0, আর 9/9 মানে 1, বাকিগুলো থাকলো। তাহলে আমি চেয়েছি কি 2/9, তাহলে এটা হলো পি বিন্দু, যার মান হচ্ছে 2/9। তাহলে অতএব পি বিন্দুটির মান 2/9। ক্লিয়ার? ক্লিয়ার এটা? নেক্সট 11/5। 6 নম্বর অঙ্কটা বলছে 11/5। তাহলে 11/5
দেখো এটা কিন্তু লব বড় হর ছোট, লব বড় আছে আর হর ছোট আছে। তাহলে যদি লব বড় আর হর ছোট হয় তাহলে কি বলেছিলাম, এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে এসো। 5 2 10 11, 2 পূর্ণ 1 5, 2 পূর্ণ 1 5। তার মানে 2 এর থেকে বড়, তো 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। তাহলে 2 এর চেয়ে যদি বড় হয়, 3 এর চেয়ে যদি ছোট হয়, তাহলে এটা কোথায় আছে? 2 আর 3 এর মিডিলে আছে কোনো একটা জায়গায়। এই 2 আর 3 এর কোনো একটা জায়গায় আছে। এটাকে আমরা জুম করব, এটাকে আমরা জুম করব। তাহলে জুম করে আমরা পেলাম কি, এদিকে 2 আর এদিকে 3, তাই তো? তারপর 2 পূর্ণ 1 5, মানে এটাকে আমাদের 5 ভাগ করতে হবে। কয় ভাগ করতে হবে? কয় ভাগ করতে হবে? 5 ভাগ। তাহলে 1 2 3 4 5, আর একটু বড় করে নিই, বড় করে নিলে বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে 2 পূর্ণ 1 5, প্রথমেটা কি হয়? 2 পূর্ণ 0/5, 2 পূর্ণ 1 5, 2 পূর্ণ 2 5, 2 পূর্ণ 3 5, 2 পূর্ণ 4 5, আর 2 পূর্ণ 5 5। তোমাদের এখানে পূর্ণ সংখ্যাটা লেখার কোনো প্রয়োজন নেই, এখানে পূর্ণ সংখ্যাটা লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। তাহলে 2 পূর্ণ 0/5 মানে 2, 2 পূর্ণ 1 5 মানে 5 2 6 1 7, 7 5, এটা হলো 5 2 10 আর 2 11 12, তাই তো? সরি, এটা ভুল হলো একটুখানি। 5 2 10 আর 1 11, 11/5, এটা হলো 5 2 10 আর 2 12, 12/5, এভাবে এটা হলো 13/5, এটা হলো 14/5, ঠিক আছে? আর এটা 15/5, এটা হচ্ছে 15/5, এটা তো কাটাকাটি করলে 3ই হয়ে যাচ্ছে। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে করে দিচ্ছি, বাট এটা তোমরা রাফে করবে, ঠিক আছে? এটা এখানে করবে না, এটা করবে রাফে। এখানে এইভাবে লিখবে, যেরকম ভগ্নাংশে দেওয়া আছে সেরকম ভগ্নাংশে লিখবে। তাহলে আমার বিন্দুটা কত চেয়েছে? 11/5। তাহলে আমাদের এটা হচ্ছে পি বিন্দু, যার মান হচ্ছে 11/5। তাহলে অতএব পি বিন্দুটির মান 11/5। ক্লিয়ার? 3 নম্বরের শেষ অঙ্ক, 3 নম্বরের শেষ অঙ্ক আছে -13/4। এটা বুঝলাম। কত নম্বর? 7 নম্বর অঙ্ক নাকি? -13/4। তাহলে এখানে দেখো, এখানে তোমার কি আছে? হর ছোট আছে, লব বড় আছে। তাহলে এটাও তুমি পূর্ণতে নিয়ে আসলে কি হবে? 4 -4 3 12, 3 পূর্ণ 1 4, তাই তো? তাহলে এটা কি 3-এর থেকে বড়, 3-এর থেকে, মানে প্রকৃত মান কিন্তু 3-এর থেকে ছোট। প্রকৃত মান কি 3-এর থেকে ছোট, যেহেতু এটা নেগেটিভে আছে। কিন্তু আমরা এখানে আমাদের বোঝার ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা 3-এর চেয়ে বড়। যদি আমরা মাইনাসটা যদি কল্পনা না করি, তাহলে 3-এর চেয়ে বড়, 4-এর চেয়ে ছোট। তার মানে আমাদের এখানে থাকছে 3 আর 4-এর মিডিলে। কিন্তু প্রকৃত মান দেখতে গেলে কি হবে? যে এই মানটা 3-এর থেকে ছোট কিন্তু 4-এর থেকে বড়। 4-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। আমরা কি বলেছিলাম? যত ডান দিকে যাবো মান তত বাড়বে। তাহলে -4 লেস দেন -3, মানে -4 -3 থেকে ছোট, ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে -4 আর -3-এর মধ্যেখানে আছে আমার এই মানটা -13/4, আছে কি নেই? আছে তো? তাহলে এটাকে আমাদের জুম করতে হবে। তাহলে এইদিকে আমার কি থাকলো? -4, আর এদিকে থাকছে আমার -3। তাহলে আমাদের কটা ভাগ করতে হবে? 4টে ভাগ করতে হবে। সমান 4টে ভাগ করে দিলাম, 1 2 4, 1 2 3 4, 4টে ভাগ হয়েছে। তাহলে আমার এখানে প্রথমে কি, প্রথম বিন্দুটা কি? আমাকে ওই দিক থেকে নিয়ে আসতে হবে, ওই দিক থেকে নিয়ে আসতে হবে। তাহলে
3 পূর্ণ, এটা কিন্তু তোমরা করবে না, এটা রাফে করবে, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে -3 পূর্ণ 0/4, -3 পূর্ণ 1/4, -3 পূর্ণ 2/4, -3 পূর্ণ 3/4, -3 পূর্ণ 4/4। বোঝা গেল? দেখো আগের অঙ্কগুলো পজিটিভে ছিল বলে আমরা এখান থেকে নিয়েছিলাম 3 পূর্ণ 0/4, 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 2/4, তাই তো এইভাবে কী ছিল 3 পূর্ণ 3/4, 3 পূর্ণ 4/4, তাই তো? কিন্তু এটা নেগেটিভে আসে, সেই জন্য আমাদের ওই দিক থেকে আসছে। কোন দিক থেকে আসছে? ওই দিক থেকে আছে, কারণ আমার 3টা কোন দিকে আছে? ওদিকে আছে, ডান দিকে, 4টা আছে বাম দিকে। ক্লিয়ার? তাই এটা 0 থেকে এখানে শুরু হয়েছে, 0 1 2 3 4 এদিকে আসছে। আর এটা যদি পজিটিভে থাকতো তাহলে এদিক থেকে যেত। তাহলে এটার মানে কত? এটার মানে হচ্ছে 4 3 12, 12 আর 3 কত? 15, -15/4। এটা হলো 4 3 12 13 14, -14/4, -13/4। এটা তো ভ্যালু তো তোমরা দেখতেই পাচ্ছ, -3, আর এটা ভ্যালু -4। তাহলে আমার এই ওপর পোর্শনটা করা লাগবে না, এটাকে রাফে করে নিতে হবে। তাহলে আমরা এখানে পেলাম -13/4। তাহলে এটা হচ্ছে পি বিন্দু, যার মান হচ্ছে -13/4। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে 3 নম্বর শেষ, এবার 4 নম্বর এসো। চার নম্বর অঙ্কটা কি বলছে? নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। ঠিক আছে, দেখো নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে, এখানে দুটো করে মূলদ সংখ্যা দিয়েছে, দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, আর সেই মূলদ সংখ্যাটা সংখ্যা রেখায় বসাতে বলেছে। আমি একটা অঙ্কের মধ্যেই সবগুলো করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু বুঝে নেবে। 4 নম্বর, 4-এর একেরটা দেখো, 4-এর একেরটা দিয়েছে 4 ও 5, 4 ও 5, ঠিক আছে। তাহলে এটা এর মধ্যে একটা মূলদ সংখ্যা বলেছে, 4 ও 5-এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, 4 ও 5-এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। কিভাবে? 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোট হতে হবে। 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যা মানে কি? 4-এর থেকে বড় হতে হবে, 4 আর 5-এর থেকে ছোট হতে হবে। তাহলে আমরা লিখতে পারি 4 পূর্ণ 1-এর 2, 4 পূর্ণ 1-এর 3, 4 পূর্ণ 1-এর 4, 4 পূর্ণ 1-এর 5, 4 পূর্ণ 1-এর 6। এগুলো সব কি এরকম আনলিমিটেড হতে পারে? তো হতে পারে কি না? তাহলে এগুলো কি সব 4-এর থেকে বড় বাট 5-এর থেকে ছোট। কিন্তু আমাদের যে কোনো একটা সংখ্যা নিতে বলেছে, আর সেই সংখ্যাটাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে সব থেকে ইজি যে 4 ও 5-এর মধ্যবর্তী সংখ্যাটা আমরা নেব, 4 ও 5-এর মধ্যবর্তী সংখ্যাটা নেব। তাহলে মধ্যবর্তী সংখ্যা বের করার নিয়ম কি? আমি বলছি না যে মধ্যবর্তীটাই নিতে হবে, তুমি যা খুশি নিতে পারো, বাট সেটাকে সংখ্যা রেখায় তোমায় পুট করতে হবে। আর সংখ্যা রেখায় কীভাবে পুট করতে হয় আগের অঙ্কগুলোতে শিখিয়ে দিয়েছি। তা আমি বললাম যে এটা তুমি মিডিলটা নেবে, মানে 4 ও 5-এর মধ্যবর্তী সংখ্যাটা নেবে, পুট করতে সুবিধা হবে, জাস্ট ওয়ান টাইম পুট। তো 4 ও 5-এর মধ্যবর্তী সংখ্যা বের করতে গেলে আমায় কী করতে হবে? 4 + 5/2 = 9/2। এটা হলো 4 ও 5-এর মধ্যবর্তী সংখ্যা, ঠিক আছে, যেটাকে আমরা পূর্ণ সংখ্যায় যদি নিয়ে আসি তাহলে আমরা পাই 4 পূর্ণ 1-এর 2। ওকে, এটাকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই, এটা সংখ্যা রেখা, এটা সংখ্যা রেখা, যেখানে আমরা কি দেখতে পেলাম 0 -1 -2 -3, এখানে 1 2 3 4 5 6। তাহলে 4 ও 5-এর মধ্যবর্তী এখানে আমাদের বলেই দিয়েছে, তাহলে 4 ও 5-এর মাঝামাঝি পাবো আমরা। এটাকে যদি আমরা জুম করি তাহলে এদিকে পেলাম 5, এদিকে পেলাম 4। আমাদের কটা ভাগ করতে হবে? দুটো ভাগ। কটা ভাগ করতে হবে? দুটো ভাগ। তাহলে
একটা হলো এটা হলো 4×0/4 আর 4×1/2 4×2। ওকে, তাহলে এটাই আমাদের 9/2 তো, এটাই আমাদের 9/2। তাহলে এর মধ্যবর্তী কিন্তু আরও অসংখ্য সংখ্যা আছে, আরও অসংখ্য সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে এটা হলো পি বিন্দু, এটা হলো পি বিন্দু, যার মান হচ্ছে 4 ও 5-এর মধ্যবর্তী একটা সংখ্যা। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরটা কি দিয়েছে দেখো, 1 ও 2। 2 নম্বরটা দিয়েছে 1 ও 2, মানে 1 ও 2-এর মধ্যবর্তী। তাহলে 1 ও 2 বলতে এটা বোঝাচ্ছে কি নেই, 1 ও 2-এর মধ্যবর্তী। তাহলে কি বললাম, কি করবে, 1 + 2/2 সমান 3/2। তাহলে 3/2 মানে কি, 3/2 মানে 1/1/2, 1/1/2। তাহলে এটাও কিন্তু সেম। তাহলে 1/1/2 মানে এটা হচ্ছে তোমার ধরো 1, এটা হচ্ছে 2, তাই তো? বুঝো ভালো করে, এটা 1 এটা 2। তাহলে এটা 2 ভাগে ভাগ করতে হবে, 2 ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে একটা কি হলো, এটা হলো তোমার 2/2, এটা হলো 3/2, আর এটা হলো 4/2। আমি একটা পূর্ণ সংখ্যাটা নিলাম, আমি ডাইরেক্ট করে দিলাম 2/2, 3/2, 4/2। তো 4/2 মানেই 2, 4/2 মানে কত 2, 3/2 আর 2/2। তাহলে এটা হলো আমাদের পি বিন্দু। এটা 1 আর 2-এর মধ্যবর্তী একটা মানে সংখ্যা, মূলত সংখ্যা। তারপর 1/4 ও 1/2, 1/4 ও 1/2। দেখো এবার দেখো আসল মজা এখানে। 4/3, 1/4 ও 1/2। ঠিক আছে, 1/4 ও 1/2 তাহলে কি হবে, বলেছিলাম বারবার মধ্যবর্তী সংখ্যা বের করতে। তাহলে যোগ করো, 1/4 + 1/2 = এটার লসাগু হচ্ছে 4। তাহলে 4 1 4, 1 + 2 2 4 = 3/4, তাই কি না? তাহলে 4 আর 2 লসাগু হলো 4, আর এখানে আমরা পেলাম 4/4 × 1 সমান 1, আর 4/2 × 1 = 2 সমান 3/4। তাহলে আমরা কি পেলাম, বুঝতে পেরেছো কি না, মধ্যবর্তী সংখ্যা। তাহলে দেখো আমার প্রথমে এটা চিন্তা ভাবনা করো যে আমার 1/4 আর 1/2টা কোথায় আছে। আমার অলওয়েজ 0 বা 1-এর মধ্যে আছে 1/4 1/2, 0 আর 1-এর মিডিলে আছে কি নেই, আছে তো? তাহলে এইখান থেকে 1/4 আর 1/2 তুমি কীভাবে বের করবে, ওটা ফ্যাক্ট নয় যে তোমাকে এখানে জুম করে বের করতে হবে, ওটা কোনো ফ্যাক্টই না। ঠিক আছে, তুমি ডাইরেক্ট করে দাও। ডাইরেক্ট কীভাবে করবে, দেখো কে বড়, 1/4 বড় না 1/2 বড়? নিঃসন্দেহে 1/2 বড়, নিঃসন্দেহে 1/2 বড়। কারণ কি, যদি লব সমান হয় আর হর যদি বিভিন্ন রকম হয়, তাহলে যার হর বড় সে হয়ে যায় ছোট, তাই তো? আর যার হর ছোট সে হয়ে যায় বড়। তাহলে এখানে হয়ে গেল আমার 1/4, আর এখানে হয়ে গেল 1/2। ক্লিয়ার? তাহলে দেখো 3/4টা কি আমাদের মধ্যবর্তী সংখ্যা বের করেছিলাম তো আমরা। ও সরি, এখানে একটা জিনিস তো বের করা হয়নি। মধ্যবর্তী সংখ্যাটা মানে কি, /2, /2। তাহলে /2 মানে কি, 3/4 গণিত 1/2 সমান 3/8 সমান 3/8। ঠিক আছে, তাহলে এটা তো আমরা /2 করেছি, /2 4/8।
এটা হলো 3 এর 8 আর এটা হলো 2 এর 8। বোঝা গেছে? দেখো এবার তাহলে প্রথমে হলো 2 এর 8, 3 এর 8, 4 এর 8। ওকে, তাহলে আমার এটা হলো পি বিন্দু, যার মান হয়ে গেল 3 এর 8, যার মান হয়ে গেল 3 এর 8। তুমি যদি এটা 0 1 করে করো তাহলে তোমাকে এখনও একটা সংখ্যা রেখে তোমাকে এক্সট্রা করতে হবে, যেখান থেকে 0 আর 1 থেকে জুম করে তোমাকে 1 এর 4 আর 1 এর 2 বের করে নিয়ে আসতে হবে। বাট সেটা না করে এইরকম এই ধরনের অঙ্ক থাকলে, এই 4 নম্বরের যে অঙ্কটা বলেছে, প্রতিটি ক্ষেত্রে মূল সংখ্যা দুটির মধ্যে একটি মূল সংখ্যা, যদি দুটো মূল সংখ্যা দিয়ে দেয় আর তার মধ্যে থেকে একটা বের করতে বলে তাহলে তোমাদের এইভাবে করতে হবে। আর যদি যে কোনো একটা মূল সংখ্যা বের করতে বলে ভগ্নাংশের, তাহলে তোমাকে জুম করে করে করতে হবে, নাহলে তুমি বুঝবে কী করে কোথায় আছে। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, তারপর কত আছে? -1 ও 1 এর 2। দেখো 4 এর 4 নাম্বারটা, -1 ও 1 এর 2। যদি এই ধরনের অঙ্ক থাকে যে একটা পজিটিভে আর একটা নেগেটিভে থাকে, একটা পজিটিভে আর একটা নেগেটিভে, -1 মানে এই বিন্দু, আর 1 এর 2 মানে কি? অর্ধেক। অর্ধেক মানে কি? তাহলে 0 আর 1 এর মাঝামাঝি কোনো একটা বিন্দুতে হবে, হবে কি না? তার মানে আমার এটা থাকবে কোথায়? এর মিডিলে থাকবে তো। যদি কোনো একটা সংখ্যা পজিটিভে আর একটা সংখ্যা যদি নেগেটিভে থাকে, হোক সেটা পূর্ণ সংখ্যা বা হোক সেটা ভগ্নাংশ, আর যদি এর মাঝখানে যে কোনো একটা মূলদ সংখ্যা বের করতে বলে, তাহলে নিঃসন্দেহে তোমরা 0কে নেবে। কাকে নেবে? আর এর মধ্যেখানে 0 আসে কি না? কারণ যত ঋণাত্মক সংখ্যা আছে সেগুলি সব 0-র থেকে ছোট, যত ধনাত্মক সংখ্যা আছে সেগুলো সব 0-র থেকে বড়। তাহলে যদি একটা ঋণাত্মক এবং একটা ধনাত্মকের মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা চাই, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা কত পাবো? 0। আর 0 একটা মূলদ সংখ্যা, আমরা সেটা আগে প্রমাণ করেছি, আগে প্রমাণ করে দেখিয়েছি 0 একটি মূলদ সংখ্যা। তাহলে এটা হলো পি বিন্দু, এটা হলো পি বিন্দু, যার মান হচ্ছে 0, যেটা -1 এবং 1/2 এর মধ্যে বিলংস করছে। ক্লিয়ার? নেক্সট দেখো 1 এর 4 ও 1 এর 3, 1 এর 4 ও 1 এর 3। আচ্ছা, এটা মুছি। একের 4 ও 1 এর 3, 1 এর 4 1 এর 3 কী হবে বলো? নিঃসন্দেহে এটা 0 আর 1 এর মধ্যে আছে, কারণ আমার হরগুলো বড়। কিন্তু এটা ফ্যাক্ট নয়। যখন দুটোর মধ্যবর্তী সংখ্যা বের করতে বলবে, আমি বারবার বলেছি 1/4/1/3 ÷ 2 এর মধ্যবর্তী সংখ্যাটা সবসময় বের করে নেবে। এর মধ্যে এখানে আনলিমিটেড মূলদ সংখ্যা আছে, বাট আমি চেষ্টা করবো সবসময় মধ্যবর্তী সংখ্যাটা বের করার। এটা না যে মধ্যবর্তী সংখ্যাটাই বের করতে হবে, মধ্যবর্তী সংখ্যাটাই বের করতে হবে এটা না, যে কোনো একটা সংখ্যা বলেছে, বাট সেটা তো তোমাকে পুট করতে হবে সংখ্যা রেখায়। তো একমাত্র মধ্যবর্তী সংখ্যা যদি আমরা বের করি, সেটাই তাহলে পুট করতে সুবিধা হবে। ঠিক আছে? তো এবার দেখো, তাহলে এটা কত হলো? এটা লসাগু হচ্ছে 4, তাহলে এখানে থাকলো তোমার 1 প্লাস, সরি, এটা লসাগু হচ্ছে 12, 4 3 12, 3 1 3 প্লাস 3 4 12, 4 1 4 সমান 7/12 ডিভাইডেড বাই 2 সমান 7 এর 24। কত হলো? 7 এর 24। তার মানে তোমাকে এখন 24টা ঘর টানতে হবে। কয়টা? 24 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে? করতে হবে কি না? না, করতে হবে না। করতে হবে। কেন করতে হবে না? কারণ আমরা এটা মধ্যবর্তী সংখ্যা বের করেছি, মানে এই মিডিল পয়েন্টে। তাহলে এই মিডিল পয়েন্টেই থাকছে আমার 7/24। আমার কোথায় থাকছে? কোথায় থাকছে? থাকছে কি না? থাকছে কি না? এখানে কত থাকছে আমার? 1/4। এদিকে কত থাকছে? 1/3। এটাই হবে, এটাই হবে। তোমরা বলবে স্যার এটা তো মিলাতে পারলাম না আমরা, আগেরগুলো যেরকম 1 এর 2 1 এর 3 1 এর 4 পরপর করেছি।
তাহলে এটা কী করে হলো? এটা 1/3 আর এটা 1/4 কী করে হলো? হুম, 24কে যদি 3টা ইয়েতে ডিভাইডেড করি আমরা, তাহলে দেখো এখানে আমরা কি পাই? 24 4 6, তাহলে কত পেলাম? 6। আর এদিক থেকে আমরা করব, তাহলে এটা পেলাম আমরা 6/24, আর এটা পেলাম 8/24, আর এটা পেয়েছি 7/24। বোঝা গেল? 6/24, আমরা মিডিলটা পেয়েছি তো 7/24, তাহলে আমাদের এই দিকটা হচ্ছে 6/24, ওই দিকটা 8/24, তাই তো? তা 6/24 মানে 1/4, কাটাকাটি করে দেখো। 8/24 মানে 1/3। ইয়েস অর নো? বোঝা গেল? তাহলে আমরা কি করে পেলাম? এটা মুছে দিলাম। তাহলে এটাই হলো আমাদের পি বিন্দু, এটাই হলো আমাদের পি বিন্দু। ক্লিয়ার? এটা হচ্ছে শর্টকাট, ভেরি ইজি ওয়ে। আর তোমরা যদি যে কোনো একটা মূল সংখ্যা করতে যাও, সেই জুম করে করে তোমাকে করতে হবে, ভেরি ঝামেলা, লেংদি প্রসেস। আচ্ছা, লাস্ট -2 ও -1, 7 নম্বর অঙ্ক। লাস্ট কত নম্বর অঙ্ক? 7 নম্বর, মানে এটা ছিল 5 নম্বর অঙ্ক, এটা ছিল 5 নম্বর। সরি, বইয়ে 5-এর পর 7 দিয়েছে, মানে 6 নম্বরটা ভুল টাইপিং মিস্টেক করে 7 করেছে। যাই হোক, ওটা 6 হবে, ঠিক আছে? এরপরে যেটা অঙ্কটা করাবো সেটা 6 নম্বর হবে। দেখো 6 নম্বর অঙ্কে কি দিয়েছে? -2 ও -1। তাহলে -2 ও -1 যদি আমরা করি, তাহলে এর মধ্যবর্তী সংখ্যা কত? -2 প্লাস -1, -2 প্লাস -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই বসে আমাদের। তাহলে -2 -1/2, সো -3/2। এটা হচ্ছে সংখ্যা রেখা, যেখানে তোমার হচ্ছে এখানে -2, এখানে হলো -1। তাহলে এই মধ্যবর্তী বিন্দুটা হলো -3/2, -3/2। ক্লিয়ার? তাহলে এটা কত হবে? -4/2, এটা হবে -2/2, তাই তো? 3 2 4, মানে 2 3 4। তাহলে এটা হলো পি বিন্দু, যার মান -3/2। ক্লিয়ার? বাস, 4 নম্বর শেষ। তারপর দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর বলছে 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি। ও সংখ্যা রেখায় বসাই। 4 ও 5-এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা আমরা লিখব ও সেটাকে সংখ্যা রেখায় বসাবো, ঠিক আছে? তো 4 ও 5-এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা আমরা কী কী পাবো? আমি তো বলেছি আনলিমিটেড মূলদ সংখ্যা আছে, আনলিমিটেড মূলদ সংখ্যা আছে, যে কোনো 3টে তোমাকে খুঁজে বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি 4 পূর্ণ 1-এর 2, 4 পূর্ণ 2-এর 3, 4 পূর্ণ 3-এর 4, এটা 3টে হলো কি না? এটা কি হবে? আমরা করতে পারবো? এটা লিখতে পারবো? কেন পারবো না? অবশ্যই পারবো। এটা তো 4 ও 5-এর মধ্যবর্তী। কিন্তু এটাকে সংখ্যা রেখায় পুট করতে গেলে হয়তো আমাদের একটু সমস্যা হতে পারে, হয়তো আমাদের একটু সমস্যা হতে পারে, পারে তো পারে। তাহলে আমাদেরকে সেইভাবে বসাতে হবে। কিভাবে? না, আমরা কটা বলেছি? 3টি চেক বলেছে, তাই তো? তাহলে আমরা ম্যাক্সিমাম 4টে করে নেব।
মানে 4টে করে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। কীভাবে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, আমি বললেই তোমরা বুঝে যাবে। দেখো 4 পূর্ণ, প্রথম আমাদের হচ্ছে 4 + 5/2, মানে এটা হলো 9/2। এটা হলো আমাদের মধ্যবর্তী সংখ্যা, এটা হলো আমাদের মধ্যবর্তী সংখ্যা, তাই তো? এটা জাস্ট কেউ টুকবে না, এটা আমি জাস্ট বোঝাচ্ছি, আমি সংখ্যা রেখায় পরে আসছি, ঠিক আছে? জাস্ট আমি বোঝাচ্ছি। মনে করো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী সংখ্যা, আমরা পেলাম 9/2। আমাদের 3টে চেয়েছে, তো কটা চেয়েছে? তাহলে আমরা যদি এই দুটোর মধ্যবর্তী একটা বের করি আর এই দুটোর মধ্যবর্তী একটা বের করি, 3টা হবে কি হবে না? 3টা হবে কি হবে না? তাহলে এই দুটোর মধ্যবর্তী কি হবে বলো তো? 4 + 9/2/2 সমান, এদের লসাগু হচ্ছে 2, তাহলে 8 + 9/2/2 সমান 17/4। কত হলো এটা? 17/4, ঠিক আছে? এটা কত হবে? বলো। 9/2 + 5, 2 লসাগু, তাহলে এটা হলো 9 + 10 সমান 19/4। তাহলে আমার এটা হলো 19/4। ক্লিয়ার? তাহলে আমাদের এই 3টে সংখ্যা সমান। তাহলে এটা মানে কি? এটা মানে 16/4, এটা 17/4, এটা 18/4, এটা 19/4, এটা 20/4। বেরিয়েছে কি না? বেরিয়েছে? বেরিয়েছে? আচ্ছা, এবার এটা আমরা এত ঝামেলা করে করলাম, কিন্তু এটাকে আমাদের ইজিভাবে করতে হবে। তাহলে ইজিভাবে করতে হলে যে উপায়, আমাদের যে পথ অবলম্বন করতে হবে, সেই পথটা কি? সেই পথটা হচ্ছে, আমাদের 3টি করে মূলদ সংখ্যা বলেছে, আমরা 4 দিয়ে গুণ করব। 4 × 4/4, তাই তো? তারপর আর একটা 5 × 4/4, তাহলে 4 × 4 = 16/4, আর একটা বেরোলো 4 × 5 = 20/4। বেরিয়েছে একটা। এই 4টাকে আমরা 4/4 দিয়ে গুণ করলাম, এই 5টাকে আমরা 4/4 দিয়ে গুণ করলাম। যেহেতু আমাদের 3টে করে বের করতে বলেছে, কয়টি করে বের করতে বলেছে? আমাদের যতগুলো বের করতে বলবে, আমরা লব এবং হরকে তার 1 বেশি দিয়ে গুণ করব। 1 বেশি দিয়ে, কত দিয়ে? 1 বেশি দিয়ে। 3টি করে বের করতে বলেছে, সেই জন্য আমরা 4/4 দিয়ে গুণ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। সংখ্যা রেখায় আমাদের এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5, ঠিক আছে? তাহলে যদি 4টা আমরা ধরলাম 16/4, তো তারপর হবে কত? 17/4, তারপর হবে 18/4, তারপর হবে 19/4, এটা হলো 20/4। এইগুলো হলো পয়েন্টগুলো। ক্লিয়ার? দেখো আমার বেরিয়ে গেছে সংখ্যা রেখায়, খুব সহজ পদ্ধতিতে। তাহলে আমি আগে প্রথমে যে ভেজালটা করছিলাম, সেই ভেজালটা করার কোনো প্রয়োজন নেই, এরকম সহজ পদ্ধতিতে করে নিতে হবে। তাহলে আমার 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কী কী পেলাম? তাহলে লিখব 4 ও 5-এর মধ্যে, অতএব 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 17/4, 18/4 আর 19/4। এবার এই 18/4টাকে তোমরা কাটাকাটি করে 9/2 লিখতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা বলেছে 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই।
কার মধ্যে? 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে 6টা বললে কত দিয়ে গুণ করবো আমরা ওপর নিচে? এখন আর লেংদি প্রসেসটা দেখাচ্ছি না, এখন ডাইরেক্ট শর্টকাটে করে দেবো। 1 ও 2 এর মধ্যে বললে 6টি বললে কত দিয়ে গুণ করবো? 1কে 7/7 দিয়ে আর 2কে 7/7 দিয়ে গুণ করবো। তাহলে 1কে 7 দিয়ে গুণ করলে 7/7 আর 2কে 7 দিয়ে গুণ করলে 14/7, ঠিক কি না? তাহলে আমরা এটা কটা ভাগ করব? 7টা। কটা ভাগ করব? 1 2 3 4 5 6 7 হয়েছে। তাহলে আমার প্রথমে এখানে কি থাকছে? 7/7 মানে 1। 7/7 মানে কত? 1। এখানে তারপর থাকছে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7 আর 14/7। 14/7 মানে কত? 2। 14/7 মানে এর মাঝখানে আমার 6টা হয়েছে। 1 2 3 4 5 6, 6টা হয়েছে? হয়েছে তো? তাহলে কি লিখব? অতএব 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11-এর 7, 12-এর 7, 13-এর 7। ওকে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? 7 নম্বর অঙ্কটা দেখো। 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। এবার দেখো ভগ্নাংশে এসছে। 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। 1-এর 5 ও 1-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যাটাকে বসাই। তো ঘাবড়াবার কিছুই নেই, 3টি মূলদ সংখ্যা বলেছে 4 দিয়ে গুণ করব। তাহলে 1-এর 5 গণিত 4/4 সমান 4/9 আর 1-এর 4 গণিত 4/4 সমান 4/16। ওকে, ক্লিয়ার? দেখো তাহলে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই, তাহলে আমাদের এদিকে কত আছে? 1-এর 5, এদিকে কত আছে? 1-এর 4। তাহলে 1-এর 5 মানে কত? ওফ সরি, এই জায়গাটা ভুলে গেছে, এটা যোগ করে ফেলেছি। 4-5 20, ঠিক আছে? তাহলে এটা আমাদের কত হলো? 4/20। তারপর কটা ভাগ করতে হবে আমাদের দেখে নিই। 4টা। তার মানে এটা 4টা ভাগ করে নিই আগে। 1 2 4, ঠিক আছে? তাহলে 4/20, 4/19, 4/18, 4/17, 4/16। ওকে, 4/20 হলো, 4/19, 4/18, 4/17, 4/16। মানে আমাকে এদিক থেকে এদিকে আসতে হবে, এদিক থেকে এদিকে আস্তে 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 কমতে 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 আসতে হবে, ঠিক আছে? যেহেতু আমার হর বড়, আর হর বড় হলে ভগ্নাংশের মানটা হয় ছোট। তাহলে অতএব 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 4-এর 19, 4-এর 18, 4-এর 17। বোঝা গেল? 8 নম্বর দেখো।
বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ বসাই। ঠিক আছে, কোশ্চেন দেখানোর কিছু নেই, জাস্ট তোমাদের বুঝে নিতে হবে। সত্য হলে টি আর মিথ্যা হলে এফ। 1 নম্বরটা কি বলেছে? দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। এটা সত্য না মিথ্যা আমাদের লজিক্যালি ভাবতে হবে। দুটো পূর্ণ সংখ্যা কি? 2 আর 3 দুটো পূর্ণ সংখ্যা, যোগ করলে বলছি 5, 5 একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, মনে করো 5 আর 4 দুটো পূর্ণ সংখ্যা, 5 থেকে 4 বিয়োগ করে আমরা পাই 1, 1 একটা পূর্ণ সংখ্যা। আর মনে করো 2 আর 3 দুটো পূর্ণ সংখ্যা, এই দুটো গুণ করলে আমরা পাই 6, 6ও একটা পূর্ণ সংখ্যা। তাহলে বক্তব্যটি কি? সত্য। বক্তব্যটি কি? সত্য। ঠিক আছে, 2 নম্বর কি বলেছে? দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। দেখো এখানে একটা এক্সট্রা ভাষা আছে, সেই ভাষাটা হচ্ছে সর্বদাই, মানে সব সময় আমরা পূর্ণ সংখ্যা পাই। ঠিক আছে, মানে জোরপূর্বক। দুটো ভাষা আলাদা। আমরা পূর্ণ সংখ্যা পাই, এটা একটা ভাষা। আমরা সব সময় পূর্ণ সংখ্যা পাই, এই ভাষাটা কিন্তু আলাদা। তার মানে কি? মানে আমরা পূর্ণ সংখ্যা ছাড়া কোনো সংখ্যাই পাই না। আর যদি থাকতো যে ভাগ করে পূর্ণ সংখ্যা পাই, তার মানে আমরা পূর্ণ সংখ্যা পাই প্লাস আমরা অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশও পেতে পারি, তাই তো? যদি সর্বদাই না থাকতো। আর সর্বদাই মানে আমরা কি ভগ্নাংশ টগ্নাংশ কিচ্ছু পাই না, আমরা শুধু পূর্ণ সংখ্যাই পাই। তাহলে আমরা যদি 6 ভাজিত 2 করি তাহলে 3, এটা হলো একটা পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমরা 5 ভাজিত 2 করি তাহলে আমরা কত পাই? কত পাই? 2 পূর্ণ 1-এর 2। মিথ্যা। এটা কি? মিথ্যা। শুধু একটা শব্দই পুরো অঙ্কের মান চেঞ্জ করে দিল। ঠিক আছে, তারপরে দেখো আজকে শেষ অঙ্ক, 9 নম্বর অঙ্ক। দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ যেখানে ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো? দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ যেখানে ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো? ঠিক আছে, দেখো যদি যোগ করি আমি দুটো মূল সংখ্যা, ধরো 3 + 2, যদি যোগ করি আমি 5 পেলাম, তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি বিয়োগ করি 3 - 2 = 1 পেলাম, এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি গুণ করি 3 × 2 = 6, এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি ভাগ করি 3 ভাজিত 2 = 1 পূর্ণ 1-এর 2, মানে 3/2, তাহলে এটাও হয়ে গেল মূলদ সংখ্যা। হলো কি না? তাহলে আমরা সবগুলোই মূলদ সংখ্যা পাচ্ছি তো। এবার এখানে একটা কথা লিখে দিয়েছে, দেখো ভাজক শূন্য নয়। ভাজক কেন লিখেছে? কারণ যদি আমরা একটা 3 আর একটা 0 ধরি, কারণ দুটো মূলদ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা আমরা 0 ধরতে পারি কি না? কারণ 0 মূলদ সংখ্যা। তো যদি 3/0 লিখি তাহলে এর কোনো ভ্যালু থাকবে? ভ্যালু লেস। সেই জন্য বলে যে ভাজক শূন্য নয়, কিন্তু ভাজ্য শূন্য হতে পারে, ভাজ্য শূন্য হতে পারে। সেই জন্য ভাজক শূন্য নয় টার্মটা উল্লেখ করে দিয়েছে। তার মানে কি হতে পারে? তার মানে অতএব সংখ্যাটি মূলদ সংখ্যা হতে পারে, সংখ্যাটি মূলদ সংখ্যা হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। অফ করুন।